নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি লেখক প্রীতম দাস। আর আপনি এখন রয়েছেন পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায়। আর আপনারা আজকে শুনতে চলেছেন আমারই লেখা এক হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, নাম গ্রামের এক বাদলা রাত। আপনারা গল্পটি দয়া করে শেষ পর্যন্ত শুনুন। গল্পটি আপনাদের ভালো লাগবে, আর শেয়ার করতে গল্পটি একেবারেই ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আবার একটি নতুন গল্পে। আমাদের গত এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজ আপনি শুনতে চলেছেন লেখক প্রীতম দাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, গ্রামের এক বাদলা রাত। তাহলে শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে লেখক প্রীতম দাসের কলমে গ্রামের এক বাদলা রাত। আকাশ যেন আজ এক অদ্ভুত মায়ার চাদরে মোড়া। দুপুর হলেও সূর্যের দেখা নেই, তার জায়গায় আছে একরাশ কালো মেঘ। বৃষ্টির টুপটাপ শব্দে চারিদিক ভিজে আর স্নিগ্ধ। পুকুরের জল উপচে মাঠে ঢুকে পড়েছে, আর সেই জলে ভাসছে কচুরিপানা। গ্রামের কাঁচা রাস্তা কাদায় নরম, গরুর গাড়ির চাকার দাগ তাতে স্পষ্ট। অনেক দূরে তালগাছের মাথা দুলছে হাওয়ার তালে, আর ঝোপের আড়ালে কাকেরা ডেকে উঠছে বৃষ্টির তালে তাল মিলিয়ে। একসময় জমিদারদের উৎসবে গমগমে প্রাসাদ ছিল এটি। আজ তা যেন মৃত্যুর কুয়াশায় ঢাকা এক মৃত স্মৃতিস্তম্ভ। এই ঠাকুর দালানেই থাকে বিনোদিনী। বয়স আন্দাজ ৪৫-এর কোঠায়, মুখে গভীর গাম্ভীর্য, চোখে স্তব্ধতা। স্বামী মারা গেছেন ৭ বছর আগে, সন্তান হয়নি। তখন থেকেই এই পরিত্যক্ত প্রাসাদের একটা কোণায় আশ্রয় নিয়েছে সে। যেন সংসারবিহীন নিঃসঙ্গ জীবনটাকে সাজিয়ে নিয়েছে ধুলো মাখা এই দেয়ালগুলো দিয়ে। ঘরের ভেতর এক কোণে কাঠের খাট, তার উপর পাতলা চটের গদি, একপাশে কয়েকটা হাঁড়ি পাতিল, আর এক কোণে ধূপধুনো রাখার একটা ছোট্ট তাক। বিনোদিনী খুব একটা বেশি কথা বলে না। গ্রামের ধনী কিছু পরিবারের রান্নার কাজ করে ফিরে এলেই দরজা বন্ধ করে দেন। বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ তার খুবই সামান্য। কোনো আত্মীয় স্বজন নেই, প্রতিবেশীরাও দূরেই থাকে। অনেকে বলে এই বাড়িতে কিছু একটা আছে, কিছু একটা অদেখা ভয়। তবু বিনোদিনী থাকে এখানে। দিনে কাজ করে, রাতে নিঃসঙ্গতা। দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ফটো, যেখানে সে ও তার মৃত স্বামীর একমাত্র ছবি। মাঝে মাঝে সে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, তবে কিছুদিন ধরে তার ঘুম আসছে না। রাতে কখনো হঠাৎ দরজার বাইরে হাঁটার শব্দ শোনা যায়, কখনো জানালার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে, এই অনুভূতি। কিন্তু সে ভাবে এসব তার একাকিত্বের কল্পনা। নিজেকে বোঝায় এ বাড়িতে কেউ নেই, কেউ আসেও না। তবুও সেই নীরব ঠাকুর দালানে কিছু একটা যেন নিঃশব্দে ঘোরে, অদৃশ্য কোনো অস্তিত্ব, যেটা শব্দ করে না কিন্তু অনুভব করায়। বিনোদিনী সেটা টের পান, শুধু তা বিশ্বাস করতে ভয় পান। গ্রামের চারপাশে গভীর ঘুম নেমেছে। দূরে মাঠে একটানা ঝিঁঝি পোকার শব্দ। মাঝে মধ্যে শোনা যায় রাত জাগা কুকুরের ঘেউ ঘেউ, তাও যেন অনেক দূর থেকে। ঠাকুর দালানের ভেতর মাটিতে বসে আছে বিনোদিনী, চোখ দুটি অন্যমনস্ক। তার সামনে রাখা একটি কাঠের পিঁড়িতে তার মৃত স্বামীর ছবি। তার পাশে ধূপকাঠির ধোঁয়া ছাড়ছে ধীরে ধীরে। ল্যাম্পের আলোয় তার মুখে ছায়া পড়েছে, এক ধরনের চিরন্তর শোক, যন্ত্রণা এবং অভ্যস্ত নিঃসঙ্গতা। এমন সময় হঠাৎ বাইরে একটা ঠক ঠক করে শব্দ হল। বিনোদিনী থমকে যায়।
প্রথমে সে ভাবল রাতের বাতাসে হয়তো কিছু পড়ে গেছে, কিন্তু ঠিক তখনই আবার সেই শব্দ। এইবার যেন একেবারে জানালার নিচে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, পায়ের চপ্পল খুলে ফেলে নিঃশব্দে, তারপর এগিয়ে যায় জানালার দিকে। জানালার বাইরে তাকায়, কিন্তু কিছুই নেই। দূরের বটগাছটা সটান দাঁড়িয়ে আছে, তার পাতায় বাতাসের কাঁপুনি। সে আবার ফিরে আসে ধূপের কাছে, কিন্তু তখনই আবার সেই ঠক ঠক শব্দ। এইবার দরজার সামনে। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর কাঁপা হাতে দরজাটার ছিটকিনি সরিয়ে দিয়ে ধীরে ধীরে খুলে দেখে কেউ নেই। তবে বাইরে মাটি ভেজা, আর দরজার সামনে স্পষ্ট দেখা যাচ্ছে ভিজে পায়ের ছাপ, ছোট ছোট দুটি, যেন কোনো বালক হেঁটে এসেছে। পায়ের আকার খুবই অস্বাভাবিক, যেন তার আঙুল নেই, শুধুই একটা চাপা গোলাকার ছাপ। বিনোদিনী দরজা বন্ধ করে। এক ঝলক হাওয়া ঢুকে যায় তার শরীর স্পর্শ করে, আর তখনই ঘরের মধ্যে বাতাস যেন ভারী হয়ে ওঠে। ধূপের গন্ধ বদলে যায়, যেন যেন পচা মাংসের গন্ধ। বাতাসে ঠান্ডা শিরশিরে ভাব। ঘরের এক কোনায় কিছু একটা নড়ছে। ল্যাম্পের আলোয় দেখা যায় দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আগে ছিল না। সে পিছিয়ে আসে দুপা। ছায়া মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। এক কিশোর, বয়স ওই 12 বা 13 হবে। তার পরনে ছেঁড়া ধুতি, শরীর কাদা মাখা, চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল, যেন আগুন জ্বলছে ভিতরে। চুলগুলো এলোমেলো, মুখে দগদগে ক্ষত, আর ঠোঁটে একটা হালকা বিকৃত হাসি। সে কিছুই বলে না, চুপচাপ তাকিয়ে থাকে বিনোদিনীর দিকে। বিনোদিনী কাঁপতে কাঁপতে বলে, কে তুমি? কে? কোনো উত্তর নেই। কিশোর এগিয়ে আসে ধীরে ধীরে। তার পদক্ষেপের শব্দ হয় না, যেন সে মাটিতে পা ফেলেই না। বিনোদিনী ঘাড় ফিরিয়ে দৌড়াতে চায়, কিন্তু তার শরীর জমে যায়। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। ছেলেটা এসে তার সামনে দাঁড়ায়, চোখে চোখ পড়ে। হঠাৎ চোখ নামিয়ে তার পায়ের দিকে যায়, তারপর হাত বাড়িয়ে খুব আস্তে বিনোদিনীর পা ছুঁতে যায়। আর ঠিক তখনই এক ঝোড়ো বাতাস এসে দরজায় ধাক্কা মেরে খুলে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস থেমে যেতেই দেখা যায় ছেলেটি নেই। বিনোদিনী ধীরে ধীরে নিচে বসে পড়ে। হৃৎপিণ্ড যেন মুখ থেকে বেরিয়ে আসবে। এবার সে তাকায় ধূপের পাশে। সেখানে কাঠের পিঁড়ির নিচে ধুলোর উপর লেখা মা। হাতের লেখা কাঁপা, জল ভেজা আঙুল দিয়ে লেখা যেন। তার চোখটা ছলছল করে ওঠে। সে জানে না কেন, কিন্তু ভেতরে একটা চাপা কান্না উঠে আসে। সে উঠে দাঁড়ানোর সময় টের পায় দেয়ালের পাশে যেন এখনো কে দাঁড়িয়ে আছে। সে চমকে দেখে দেওয়ালটা ফাঁকা, কিন্তু সে যেদিকে তাকালো সেখানে কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে দেখে একটা ভেজা ধুতি মাটিতে পড়ে আছে। সেটা যেন কিছুক্ষণ আগেই কারোর গায়ে ছিল। বিনোদিনী শুয়ে পড়ে খাটে, কাঁথাটা টেনে নেয় মুখে। কিন্তু রাতটা আর কাটে না স্বাভাবিকভাবে। রাত 3টের দিকে একটা অদ্ভুত শব্দ শোনা যায় ঘরের বাইরে থেকে। কিভাবে যেন বাতাসে মিশে আছে সেই আওয়াজ।
গভীর অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢেকে এসেছে চারদিক। পাখিরা আজ যেন খুব তাড়াতাড়ি নিড়ে ফিরেছে। বাতাস নেই, অথচ একটা শীতলতা ধীরে ধীরে কুঁচকে ধরছে বিনোদিনীর চামড়া। ঘরের ভিতর থেকে জানালার শিকের ফাঁক গলে বাইরের দিগন্তে চোখ ফেললেন তিনি। কোনো মানুষ নেই, কেবল একটা পোড়া গাছ দাঁড়িয়ে আছে এক কোণে। কঠিন মুখে দরজাটা টেনে বন্ধ করেন বিনোদিনী। আর তখনই তার কানের কাছে এক তীব্র অস্ফুট স্বর শোনা যায়। সে আসবে, ভয়ানক কিছু একটা বলবে। চমকে ওঠে বিনোদিনী, বুকে পাথর রেখে যেন নিজেকে আশ্বস্ত করে। সন্ধ্যার পর মোমবাতি জ্বাললে সেই হালকা হলদে আলোয় ঘরটা যেন আরেক জগতে রূপান্তরিত হয়। দেয়ালের পুরনো ছবি, তেলচিটে ফ্রেমে বাঁধানো তার শ্বশুরমশাইয়ের ছবি, সবকিছু যেন হঠাৎ চাহনি ফেলে তার দিকে। আর তখনই জানালার বাইরে আবার একটা ঘন শব্দ। কোনো জন্তু নাকি কোনো ঘাড় বাঁকা গাছের ডাল বাতাসে ঘষা খেয়ে আওয়াজ করছে। বিনোদিনী এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, চোখ তার জানালার ফাঁকে। আর তারপর আবার সেই শব্দটা হয়, কিন্তু এবার খুব কাছ থেকে। খুব ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ, যেন কেউ ঘরের ভিতর মেঝের উপর হাঁটছে। মেঝেতে জলের ছোট ছোট ফোঁটা আর কাদা মাখা পায়ের ছাপ। দুটো পা খালি, বিশ্রী রক্ত মাখা আঙুল আর নখ ভাঙা। পায়ের গঠন মানুষের মতো নয়, যেন উল্টো। বিনোদিনী শিউরে ওঠে, আবার দম আটকানো গলায় ফিসফিস করে বলে, কে কে আছো? কোনো উত্তর নেই। তবে হঠাৎ ঘরের কোণ থেকে একটা খিলখিলে হাসি শোনা যায়। কোনো আনন্দ নয়, যেন যন্ত্রণায় ভরা কৌতুক। আর মাত্র কিছুদিন বাকি, আমি আসব তোমার চরণ নিতে। বিনোদিনী হঠাৎই থেমে যান। কণ্ঠস্বর ঘরের প্রতিধ্বনির মতো কানে বাজে। ঘরটা যেন ধীরে ধীরে হাওয়ার চাপে সংকুচিত হচ্ছে। তিনি জানালার বাইরে চোখ ফেললেন, দেখলেন উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কিশোর। তার গায়ে ছেঁড়া কাপড়, সঙ্গে পচা দাগ শরীরে, শরীর হ্যাঁচড়ানো এবং মুখটা দেখা যাচ্ছে না। তবে পরিষ্কার দেখা যাচ্ছে তার কানটাও একদিকে ছেঁড়া, অর্ধেক নেই। তার ডান হাত নড়ছে না, বাঁ হাতে সে এক মনে মাটি খুঁড়ছে নিঃশব্দে। দেখা যায় সে খুঁড়ছে একটা কাটা পা, পুরনো কঙ্কালসার, নারকেলের ঝুড়ির মতো চামড়া। বিনোদিনী চিৎকার করে উঠতে গিয়ে থেমে যান, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। এমন সময় মোমবাতিটা নিভে যায়, দেয়াল থেকে ছবি পড়ে যায় নিজে থেকেই। একটা হাড় হিম করা আওয়াজ, জানালার বাইরে নয়, ঘরের ভিতর থেকে। বিনোদিনী, চরণ দাও। আমি বাধা পড়েছি, আমি মুক্তি চাই। হঠাৎ করেই পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগে। আর্তনাদ করতে গিয়ে তিনি আবিষ্কার করেন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে চরণধারী। অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু দুটো কাটা আর ভাঙা পা যেন মেঝের উপর ভেসে আছে। তার শরীর ছায়ার মতো, মুখ নেই, কেবল গভীর শূন্যতা। ঘরের সর্বত্র ফুটে উঠতে থাকে সেই পায়ের ছাপ। তাদের সবার গন্তব্য যেন বিনোদিনী। এক মুহূর্তে কিছু মনে পড়ে যায় বিনোদিনীর। তার চোখের সামনে যেন কয়েকশো বছর আগের কোনো ঘটনা
হঠাৎ চলচ্চিত্রের মতো ভাসতে থাকে। হ্যাঁ, এই ঠাকুর দালানে বন্দী ছিল এক পাগল কিশোর। গুজব ছিল সে তান্ত্রিক আচার ব্যাহত করেছিল, আর তার শাস্তি ছিল চরণ বলি। পা কেটে নেওয়া হয়েছিল, কিন্তু আত্মা আটকে গেছে। সে তার পা খুঁজে ফেরে কোনো নারীর চরণ, কোনো বিধবার চরণধারী কিশোরের কণ্ঠ আবার শোনা যায়। মুক্তি, শুধু চরণ। তোমার চরণ দিলে আমি যন্ত্রণা মুক্ত হব। বিনোদিনীর মুখে কোনো জবাব নেই, কেবল চোখ দুটো স্থির হয়ে গেছে। চরণধারী ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ঠিকই, কিন্তু তার পায়ের ছাপ থেকে যায়। আবার যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জেগে ওঠে। এবার চাঁদের আলো এসে পড়ে উঠোনের মাঝখানে, যেখানে মাটি খুঁড়ে রাখা হয়েছে, যেন কারোর জন্য সমাধি খোঁড়া হয়েছে আগেই। রাতটা ভয়ে ভয়ে কোনো মতে কাটাতেই সকাল হলো। তখন সকালের রোদটা ঢলঢল করে ঝুলে পড়ছে ঘাসে। বিনোদিনী তখনও ঘরের কোণে নিঃশব্দে বসেছিল। তার চোখের তলায় গভীর ক্লান্তি, যেন রাতভর নিদ্রাহীন দেহটাকে সে সারাদিনের আলোতে বুলিয়ে রেখেছে। মনে পড়ছে কাল রাতের সেই কাদা পায়ের ছাপ, 3 বার কড়া নাড়ার শব্দ, আর সেই কিশোর কণ্ঠের ডাক। কিন্তু এমন সময় তার অন্যমনস্কতাকে কাটিয়ে হঠাৎ করে ঠাকুর দালানের সামনে এক বাউল সদৃশ বৃদ্ধ এসে দাঁড়ায়। তার গায়ে মলিন গেরুয়া রঙের কাপড়, কাঁধে ঝোলা, হাতে ত্রিশূলের মতো খোঁচানো একটা লাঠি। তার চোখ যেন বহু জন্মের কথা জানে। মা, একটু খাবার দে তো। বিনোদিনী চমকে ওঠে। এমন সময় এমন লোক সচরাচর আসে না এখানে। সে একটু দ্বিধায় পড়ে। সামান্য ভাত আর কিছু সেদ্ধ আনাজ একটা থালায় করে এনে বৃদ্ধর সামনে রাখে সে। বৃদ্ধ খেতে খেতে বলে, তুই এখানে থাকিস একা? তুই কি জানিস মা তুই কোথায় আছিস? বিনোদিনী নিরুত্তর, কিছু বলেও না। বৃদ্ধ তখন সামান্য মাথা নাড়ে। তার চোখ দুটো হঠাৎ যেন ভয়ঙ্কর কেমন গভীর হয়ে ওঠে। সে বলে, এই ঠাকুর দালান অনেক কিছু জানে মা। এখানে 100 বছর আগে এক অপঘাত ঘটেছিল। আমি ছিলাম না, আমার গুরু ছিলেন। তিনি সেই ঘটনার সাক্ষী ছিলেন। আমি শুনেছি বহুবার। আজও সেই ইতিহাস বাতাসে গন্ধ হয়ে ভাসে, শুনিস না? তুই এখানে অনেক দিন ধরে আছিস, আমি জানি। তোকে কথাটা বলবো করে আর আশা হয়নি, তবে এখন সময় হয়েছে তোকে বলার। আচ্ছা, তোর ঘরে প্রতিদিন রাতে কেউ আসে, তাই তো? বিনোদিনী অবাক চোখে তাকায় তার দিকে। কিছু না বললেও তার শরীরটা হালকা ঠান্ডা অনুভব হয়। কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ আবার বলে ওঠে, 3 বার কড়া নড়ে আর বলে মাত্র কিছুদিন বাকি, আর পায়ের ছাপ লেগে থাকে মেঝেতে, তাই তো? বিনোদিনীর মুখ শুকিয়ে আসে। তার ঠোঁট দুটো সাদা হয়ে উঠেছে। বৃদ্ধ বলে চলে, সে মানুষ না মা, সে অভিশপ্ত আত্মা। তাকে নাম দেওয়া হয়েছিল চরণধারী এক বিশেষ ঘটনার পর। তার আসল নাম কেউ জানে না। আসলে এই ঠাকুর দালান ছিল এক কুলীন জমিদারের, যার ছেলে ছিল দুষ্টু বুদ্ধি সম্পন্ন। সে গোপনে তান্ত্রিক আচারে রত হতো। রক্তপিপাসু, নরবলি দেওয়া তান্ত্রিক সাধনায় মত্ত এক অঘোরী তন্ত্রের সময় তার ছেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গ্রামের এক কিশোর। নাম জানা যায়নি, তবে তাকে সবাই পায়ে পায়ে ঘুরে বেড়ানো ছেলেটা বলতো।
মাটি খুঁড়তো, দিকভ্রান্ত চোখে তাকিয়ে থাকত। সে নাকি একদিন ভুল করে ওই তান্ত্রিক ক্রিয়ার ভেতরে ঢুকে পড়ে। তান্ত্রিক ক্রিয়া থেমে যায়, ফলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়। তিনি তখন অভিশাপ দেন যে ওই ছেলেটার চরণ তার চাই, কেননা চরণ দিয়ে সে মাটি ছুঁয়েছে, এই জায়গায় এসেছে, তার তন্ত্রভূমি কলুষিত করেছে। আর তাই ছেলেটার দুটো পা কেটে উৎসর্গ করা হয়, বলি দেওয়া হয় জীবন্ত পায়ের। বিনোদিনীর গা শিউরে ওঠে। তারপর? ছেলেটা মরেনি সেদিন, তার পা কেটে নেওয়া হয়েছিল, কিন্তু সে বেঁচে ছিল। সে অবর্ণনীয় যন্ত্রণায় মরে যাওয়ার আগে সে অভিশাপ দিয়েছিল ওই ঠাকুর দালানকে, আর বলেছিল যতদিন না একটা বিধবা নারী স্বেচ্ছায় তার পা উৎসর্গ করে, ততদিন সে ঘুরে বেড়াবে জোড়া পা হয়ে, অদৃশ্য কাদা মাখানো জোড়া পা। একমাত্র বিধবার চরণ হলেই তার মুক্তি। তাই সে সন্ধ্যায় আসে, 3 বার কড়া নাড়ে, 3 রাত পরে সে চরণ নিতে আসবে। এটা কোনো হুমকি নয় মা, এটা নিয়তি। তুই যদি এখানে থাকিস, সে ফিরে আসবেই। বিনোদিনীর চোখ ছলছল করে ওঠে। বৃদ্ধ উঠে দাঁড়ায়। আমি জানি তোর 3 কুলে কেউ নেই, তাও আমি বলবো তুই এখানে থাকিস না, চলে যা। আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, কিন্তু আমি বলবো প্রশ্নের উত্তর আছে, যা সময়ের সাথে পাওয়া ভালো। কিন্তু বাবা, আমি এখন কি করব? আমি যে বাঁচতে চাই, বাঁচার কি কোনো পথ নেই? উপায় আছে মা, তবে সেই উপায় করতে গেলে তোমার ভেতরের ভয়কে পুড়িয়ে ফেলতে হবে আগুনে। কি করতে হবে বলুন? বৃদ্ধ চোখ তুলে আকাশের দিকে তাকায়। আকাশে মেঘ ঘন কালো, আর তার বুক চিরে বেরিয়ে আসছে গুড়গুড় শব্দ। আগামী পূর্ণিমার আগে যদি তুই চরণধারীর চরণ প্রাপ্তিতে বাধা দিতে চাস, তবে তাকে একবার দাঁড়িয়ে ডাকতে হবে, তোর হৃদয় দিয়ে, মুখ দিয়ে নয়, বুঝলি? আর তার চরণ বরণ করার আগে তোর আত্মা দিয়ে তোর সিদ্ধান্ত জানাতে হবে। এটা সহজ নয় মা, কারণ সে একবার ডাক শুনলেই আসবে, তোর সামনে দাঁড়াবে। আর যদি তুই তার চোখে চোখ রাখিস, তবে তুই বুঝতে পারবি ও কতটা একা, কতটা দুঃখে পোড়া। তখন সিদ্ধান্ত নিতে হবে, তুই কি তোর জীবন চাইবি নাকি ওর মুক্তি দিবি। আমি কি ওকে থামাতে পারবো না বাবা? পারবি মা, যদি তোর আত্মা সৎ হয়। তবে একখানা রীতি আছে, ও যেই রাত্রিরে দরজায় আসবে তার আগেই তোকে এই অশ্বত্থ পাতা, লাল সুতো আর ঘোড়ার খুঁড়ের গুঁড়ো দিয়ে তৈরি ত্রিকোণ টানতে হবে তোর শোবার ঘরের ঠিক 4 কোণায়। তারপর একটা পাত্রে তোর রক্ত দিতে হবে, যাতে সেই অভিশপ্ত আত্মা তোকে শরীরের পরিবর্তে আত্মার দান ভাবতে পারে। কারণ অভিশাপ ওকে শিখিয়েছে শুধু শরীরই মুক্তি, কিন্তু তুই যদি আত্মা দিয়ে পথ দেখাস, ওর চেতনার দৃষ্টিও খুলবে। আমার রক্ত? হ্যাঁ, কেটে দিতে হবে নিজেই। যন্ত্রণা হলে ভয় পাস না, ভয় হলেই ওর শক্তি বাড়বে। আর একবার ভুল করলে তুই হারিয়ে যাবি অনন্তকালোর সঙ্গে। বৃদ্ধর ভয়ানক কণ্ঠস্বর শুনে বিনোদিনীর শরীর কেঁপে ওঠে, কিন্তু কিছুতেই সে নিজেকে পিছিয়ে আনতে পারে না। এখন তার মাথায় একটাই চিন্তা, কিভাবে তাকে থামানো যায়। বৃদ্ধ তান্ত্রিক তার ঝোলা থেকে সমস্ত কিছু বের করে বলল, এই নে, অল্প কিছুদিন সময় আছে তোর হাতে। রাতেই সে আসবে তোর চরণ নিতে। ভুল করিস না, না হলে তোর পা নয়, তোর আত্মাকে নিয়ে যাবে। একবার তোর আত্মা গেলে এই জন্মে মুক্তি নেই, তুই হয়ে যাবি আরেকটা চরণধারী ওর মতো। কথাটা শোনা মাত্রই বিনোদিনীর মাথা ঘুরতে শুরু করে।
চরণধারীর জায়গা তাকে নিতে হবে। সেই মুহূর্তে সে ভেতরে ভেতরে এক প্রতিজ্ঞা করে, ভাবতে থাকে সে নিজে তো মুক্তি পাবেই, আর চেষ্টা করবে ওই অভাগা ছেলেটিকেও মুক্তি দেওয়ার। ধীরে ধীরে সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসে। বিনোদিনী গোপনে সন্ধ্যার পর প্রস্তুতি নিতে থাকে। রক্ত নেওয়ার জন্য সূঁচ দিয়ে কেটে নেয় নিজের ডান কনিষ্ঠ আঙুল। চুই চুই করে রক্ত পড়ে এক কাঁসার পাত্রে। তারপর ত্রিকোণ অঙ্কন করে ঘরের চার কোণে। দেওয়ালে টাঙানো তার শাশুড়ি মায়ের পুরনো রূপোর আয়নাটিকে সে মাঝখানে রেখে দেয়। বৃদ্ধ বলেছিল, চরণধারীর প্রতিচ্ছবি শুধু রূপোর আয়নাতে ধরা পড়বে। ঘরটাতে একটা অদ্ভুত গন্ধ তৈরি হয়, ধূপের, রক্তের আর ভয়ঙ্কর প্রত্যাশার। আরও একবার বৃদ্ধের কথা মনে পড়ে তার। তিনি বলেছিলেন, যখন সে আসবে সে প্রথমে দরজায় কড়া নাড়বে 3 বার। তারপর ঘরে ঢুকলেই রূপোর আয়না থেকে ঘামের মতো বিন্দু বিন্দু রক্তের ফোঁটা বেরিয়ে আসবে। কথাগুলো বিনোদিনী বসে ভাবছিল, এমন সময় হঠাৎ 3 বার ঠক ঠক শব্দ হলো দরজায়। তারপর নিস্তব্ধতা। বিনোদিনীর বুক ধড়ফড় করে ওঠে, তবু সে উঠে দাঁড়ায়, চোখ বন্ধ করে বলে, চরণধারী, আমি প্রস্তুত। কিন্তু কোনো শব্দ নেই। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, যেন কেউ প্রবেশ করছে দরজার ফাঁক গলে, অথচ তাকে দেখা যায় না। ধীরে ধীরে রূপোর আয়নায় বিন্দু বিন্দু ঘামের মতো রক্তের ফোঁটা ভেসে ওঠে, আর সঙ্গে ভেসে ওঠে এক কিশোরের অবয়ব। তার গাল কাহিল, চোখে জল গড়ানো, কিন্তু পায়ের নিচে কাদা নুড়ি, আর তার কাটা 2টি পা। সে ধীরে ধীরে এগিয়ে আসে ঘরের কোণে রাখা ত্রিকোণ চিহ্নের কাছে। তারপর থমকে যায়, চোখ রাখে বিনোদিনীর চোখে। বিনোদিনী যেন তার চোখের ভাষা পড়তে পারে। সে চোখ বলছে সে মুক্তি চায়। কাঁপতে কাঁপতে বিনোদিনী আয়নার সামনে এগিয়ে যায়। এক অশরীরী শীতলতা তার পিঠ বেয়ে উপরে উঠছে। হঠাৎ করে আয়নার কাচের ভেতর থেকে একটা ফাটলের মতো চিড় ধরল, যেন ভেতরের কোনো একটা অদৃশ্য শক্তি বাইরে বের হতে চাইছে জোর করে। তার ঠিক পর মুহূর্তে একটা কালো ধোঁয়া আয়নার গায়ে পাক খেতে থাকে, যেন ঘূর্ণি ঝড় উঠেছে। ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে এক কিশোর তার পূর্ণাঙ্গ শরীর ধারণ করতে লাগলো। চরণধারী, চোখ দুটি যেন অতল কোনো দুঃখের গহ্বরে ডুবে আছে, ঠোঁটে এক তীব্র ব্যথার রেখা। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিনোদিনীর পেটের নিচ থেকে হঠাৎ এক প্রবল যন্ত্রণা উঠে গেল কণ্ঠ পর্যন্ত। সে ছিটকে পড়ল মাটিতে। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে যেন আগুন ছড়িয়ে পড়ল। কান্না, আর্তনাদ আর বিষণ্ণতা মিশে একটা অচিন সুর ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল। তার মনে পড়ে গেল বৃদ্ধ তান্ত্রিকের সাবধানবাণী। আয়নার ভিতর থেকে সে বেরোলে 1 মুহূর্ত দেরি না করে অন্য হাতের আঙুল কেটে রক্ত ফেলবি মাটিতে, আর 3 বার বলবি, বিনিদার ভাগ। কাঁপতে কাঁপতে বিনোদিনী নিজের বাম হাতের কনিষ্ঠ আঙুলের লালচে বটির ধার ছুঁয়ে দেয়। রক্ত পড়ে মাটিতে, প্রথমে 1 ফোঁটা, তারপর 2 ফোঁটা, তারপর 3। তারপর সে ফিসফিসিয়ে বলে ওঠে, বিনিদার ভাগ, বিনিদার ভাগ। চরণধারীর মুখ থমকে যায়। তার চোখেও যেন আতঙ্ক, গলা দিয়ে এক অস্ফুট শব্দ। ঠিক তখনই এক অদ্ভুত ক্ষণক্ষণে গলা বাতাস কেটে ভেসে আসে, যেন মৃত ছায়ারা ফিসফিস করছে। বিনোদিনী চমকে তাকায়। ঘরের উত্তর দিকের দেয়ালের দিকে এক লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটির করটি নেই, হাত দুটি অস্বাভাবিক লম্বা।
চোখের জায়গায় দুই গোল আগুনের মতো লাল আলোর বল। ঠান্ডা ঘরের মধ্যে ছায়ার কাছ থেকে যেন প্রচণ্ড তাপ ছড়িয়ে পড়ছে। ছায়াটি বলল, বিনোদিনী চমকে দেখল ঘরের কোণে রাখা পুরনো বটি, সেটাও যেন লাল হয়ে জ্বলছে। ধাতুর ভিতরে আগুন লেগে যেন আত্মা ছটফট করছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, ঘরটা কেঁপে উঠল। চরণধারী পেছনে সরে গেল, থরথরিয়ে কাঁপছে। মুখে শুধু একটা শব্দ, মা, মা, আমাকে ছাড়িয়ে নাও মা। বিনোদিনী দুলতে দুলতে উঠল। তার চোখে জল, ভয় এবং এক অদ্ভুত রকমের আত্মত্যাগের দৃঢ়তা। সে জানে এই মুহূর্তে সে যদি আর দেরি করে তাহলে শুধু চরণধারী নয়, সেও এই গোলক ধাঁধায় ফেঁসে যাবে। সে সামনে এগিয়ে যায়, বটির ফলা ধরে। ছায়াটা তার মাথার উপর ঝুঁকে পড়েছে। তখনই বিনোদিনী বলে, ভোগ নয়, এবার মুক্তি হবে। আগ্নেয় বটির ফলা ওঠে বাতাসে এবং ধীরে ধীরে নামতে থাকে চরণধারীর দিকে। কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় একটা অন্য ঘটনা। সকাল হয়েছে, তবে সেই রকম প্রভাত নয় যেটা আশার আলো নিয়ে আসে। আকাশ আজ থমথমে, মেঘে ঢাকা পুরো গ্রাম। রোদ্দুরের কোনো রং নেই। কালো মেঘ আর ছায়া যেন এক অদৃশ্য চাদরের মতো গ্রামটিকে মুড়ে রেখেছে। বাতাসে আজ অন্যরকম গন্ধ। গন্ধটা যেন কিছুটা ধ্বংস হয়ে যাওয়ার সময়ের। পুরনো ঠাকুর দালানের সামনে ভিড় জমেছে। প্রথমে দুই একজন কৌতূহলী চাষি এসেছিল, তারপর ধীরে ধীরে আরো লোক। তখনই আরো অনেকে ছুটে আসে। তাদের প্রত্যেকের কণ্ঠে উদ্বেগ, ভয় আর এক অদ্ভুত উত্তেজনা। কারণ ঘরের সামনে পাথরের সিঁড়িগুলো রক্তে ভেজা। তুলনাহীন এক দৃশ্য, যেন রক্ত নদীর মতো গড়িয়ে এসেছে সিঁড়ি বেয়ে। আর সিঁড়ির কাছে পড়ে আছে দুটি কাটা পা। পায়ের কাটা অংশ থেকে হাড়টা বেরিয়ে এসেছে। পায়ে এখনো সোনালি পাড়ের সাদা শাড়িটা যেন ছিঁড়ে এক টুকরো লেগে আছে। মানুষের মধ্যে একটা হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। কেউ খবর দিতে ছুটে যায় গ্রামে, বিনোদিনী মরে গেছে গো, কাটা পা পাওয়া গেছে। হঠাৎ সেই ভিড় ফুঁড়ে কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসে। এক ভগ্ন শরীর, বাঁকা হয়ে থাকা কোমর, গেরুয়া বসন, মাথায় ছোট একটা ছেঁড়া কাপড়। সেই বৃদ্ধ। সে হেঁটে আসে ঠাকুর দালানের দিকে। মাথা নিচু, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। অস্ফুট কর্কশ শব্দে বলে ওঠে, আবার আবার আমার কার্যে ভ্রষ্টি হলো। সে একবার চারপাশে তাকায়। তার দেহ থেকে এক ধরনের দুর্গন্ধ আসছে। পচা রক্ত, পুরনো চামড়া, মরা জন্তুর শরীরের মতো। সেই মরা পচা গন্ধ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে থাকে। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একজন যেন সেই বৃদ্ধ তান্ত্রিককে দেখে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ওর শোক। সেই শুনে ভিড়টা একটু নড়ে ওঠে। অশনি কিছুর আশঙ্কায় ধীরে ধীরে পালাতে থাকে সকলে। তান্ত্রিক এবার মুখ তোলে। তার মুখটা আরো শুকিয়ে যেন ঠিক কঙ্কালের উপর পাতলা চামড়ার প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে। ঠোঁট দুটো হঠাৎ করে একবার ফুলে ওঠে, যেন ঠিকরে বেরিয়ে যাবে। সেই চোখে রক্তের মতো লাল ছায়া, ছায়ার ঘৃণা, ক্ষোভ আর অপার যন্ত্রণা। সে দাঁতে দাঁত চেপে অস্ফুট স্বরে বলে, আমার কাজে ভ্রষ্টি হলো আবার। তার গলার আওয়াজ যেন মাটি থেকে উঠে আসে। সেই কণ্ঠে কেবল জ্বালা আর অভিশাপের অনুরণ। সকলে তখন তাকে দেখে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কেন? তাদের ভাবটা এমন যেন দিনে দুপুরে ভূত দেখেছে। এমন সময় সেই তান্ত্রিক পিছনে থাকায় সে এগিয়ে যায় ঠাকুর দালানের দিকে, খুব ধীরে ধীরে, শান্তভাবে। তারপর মাটিতে রাখা বিনোদিনীর স্বেচ্ছায় কেটে রাখা পা দুটি হাতে তোলে। একটা পুরনো ছেঁড়া কাপড়ের ঝোলা ব্যাগ খুলে সেই রক্তাক্ত পা দুটো ঢুকিয়ে রাখে। তার চোখে তখনও সেই লাল আগুনের ছায়া। তার ঠোঁট ফাঁক হয়ে
গন্ধ মাদনের মতো একটা অস্ফুট মন্ত্র পড়ছে। তা যেন কোনো আদিম বিস্তৃত ভাষা, যেন তার পাকা ধানে কেউ মই দিয়েছে। যেন ঘটনাটা গত রাতে ঘটবার কথা ছিল অন্য কিছু, কিন্তু ঘটে গেছে অন্য কিছু। তারপর সে ঘুরে দাঁড়ায়। এবার তার নিজের শরীরের চামড়া গলে গলে পড়ছে। সে এক ভয়ঙ্কর দৃশ্য, দুর্গন্ধ এতটাই যে মাথা ঘুরিয়ে মূর্ছা যায় মানুষ। তারপর একবারও কারোর দিকে না তাকিয়ে সেই পচা গলা শরীর নিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় গ্রামের ধুলো মাখা দূরের রাস্তায়। শুনলেন লেখক প্রীতম দাসের কলমে গ্রামের এক বাদলা রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, সেই ঠাকুর দালানের ঘরে যেখানে বিনোদিনী থাকতো সেখানে ঘরের দেয়ালে কার কার ছবি টাঙানো ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলুন একবার দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা নিজের নাম লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন কল্যাণী থেকে সৌমেন দে, দত্তপুকুর থেকে বনশ্রী মুখার্জি, জয়পুর থেকে মোহাম্মদ মাসিদুর রহমান, বেহালা থেকে সুমিতা, চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, চাকদহ থেকে সাথী দে, খড়গপুর থেকে মিলন দোলাই, সুরাট থেকে শেখ হাসান, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন। এছাড়া কমেন্ট করেছেন আকাশ মল্লিক এবং দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। অপেক্ষা থাকছে আগামী গল্পের জন্য আরও একটি হাড় হিম করা ভৌতিক গল্পের সাথে নতুন এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।